আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা পড়তেছিলাম রক্তবাহিকা। দেখো, রক্তবাহিকার মধ্যে রয়েছে হচ্ছে ধমনী। ধমনী হচ্ছে তোমার সাধারণত অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে বাহিত করে। তবে হচ্ছে তোমার যে পালমোনারি ধমনী রয়েছে সেটা হচ্ছে ব্যতিক্রম। সেটা কি করে? সেটা হচ্ছে ডান ভেন্ট্রিকল থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে পৌঁছে দেয়। আচ্ছা, দেখো, ধমনী হচ্ছে 3 স্তর বিশিষ্ট। টিউনিকা অ্যাডভেন্টেশিয়া বা টিউনিকা এক্সটার্না, যেটা বাইরের দিকে থাকে। টিউনিকা মিডিয়া, যেটা মাঝে থাকে। টিউনিকা ইন্টিমা, যেটা ভিতরের দিকে থাকে। ধমনীর প্রাচীর হচ্ছে বেশ পুরু, দৃঢ় ও স্থিতিস্থাপক। আচ্ছা, ধমনী হচ্ছে তোমার হৃৎপিণ্ড থেকে শুরু হয়, কৈশিক জালিকায় শেষ হয়। আর শিরা কি? শিরা হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তে দেহের বিভিন্ন অঙ্গ থেকে হৃৎপিণ্ডে গ্রহণ করে নিয়ে আসে। তবে পালমোনারি শিরা হচ্ছে ভাইয়া ব্যতিক্রম। পালমোনারি শিরা কি করে? যে অক্সিজেন সমৃদ্ধ রক্তে হৃৎপিণ্ডে নিয়ে আসে। তোমার শিরা 3টি স্তরে গঠিত। শিরা হচ্ছে তোমার বেশ পাতলা, নরম, কিন্তু স্থিতিস্থাপক নয়। এদের লোমেন হচ্ছে কি? এদের লোমেন হচ্ছে বড়। শিরা কৈশিক জালিকা থেকে শুরু হয় এবং হৃৎপিণ্ডে শেষ হয়। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ধমনী, এটা হচ্ছে শিরা। ধমনী হচ্ছে তোমার হৃৎপিণ্ড থেকে শুরু হবে, কৈশিক জালিকায় গিয়ে শেষ হবে। কৈশিক জালিকা থেকে হচ্ছে তোমার পুষ্টিগুলো হচ্ছে টিস্যু গ্রহণ করবে। কৈশিক জালিকা থেকে রক্ত শিরাতে চলে আসবে, শিরা থেকে রক্ত আবার হৃৎপিণ্ডে চলে আসবে। এবার আসো, কৈশিক জালিকা বা রক্ত ঝালক, এটা হচ্ছে 1 স্তর বিশিষ্ট। এবার আসো, ধমনী আর শিরার পার্থক্য আমরা পড়ে নেই। দেখো, ধমনী কি হৃৎপিণ্ড থেকে দেহের দিকে রক্ত পরিবহন করে, শিরা হচ্ছে দেহ থেকে হৃৎপিণ্ডের দিকে রক্ত পরিবহন করে। ধমনী দেখো হৃৎপিণ্ডে উৎপন্ন হয়, কৈশিক জালিকায় শেষ হয়। আর শিরা হচ্ছে কৈশিক জালিকা থেকে উৎপন্ন হয়, হৃৎপিণ্ডে শেষ হয়। রক্তের প্রকৃতি কি? তোমার ধমনী হচ্ছে তোমার অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। তবে পালমোনারি ধমনী হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। আর এই ধমনী হচ্ছে তোমার লাল বর্ণের। শিরা কি? শিরা হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। তবে পালমোনারি শিরা হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। এরা হচ্ছে কালচে বর্ণের। এদের প্রাচীর হচ্ছে বেশ পুরু, স্থিতিস্থাপক। এর প্রাচীর হচ্ছে কম পুরু ও অস্থিতিস্থাপক। এর লোমেন হচ্ছে ছোট আর এর লোমেন হচ্ছে বড়। ধমনীতে কোনো কপাটিকা থাকে না, আর শিরাতে হচ্ছে সেমিলোনার কপাটিকার মতো কপাটিকা থাকে। এবার আসো আমরা মানব হৃৎপিণ্ড পড়ব। দেহে যে প্রকোষ্ঠময় পেশাল অঙ্গের নিরবিচ্ছিন্ন ছন্দময় সংকোচন প্রসারণের মাধ্যমে সমগ্র দেহে রক্ত সংবাহিত হয় তাকে হৃৎপিণ্ড বলে। আসলে হৃৎপিণ্ড হচ্ছে আমরা যে পানির পাম্প দেখি না, ওইরকম পাম্পের মতো আমাদের মানবদেহ পাম্প রয়েছে, সেটাই হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডকে বলা হয় মানবদেহের পাম্প যন্ত্র। আচ্ছা, একটা সুস্থ মানুষের জীবন দশায় হৃৎপিণ্ড গড়ে 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়। প্রত্যেকটি ভেন্ট্রিকল থেকে 155 মিলিয়ন লিটার বা 1.5 লক্ষ টন রক্ত বের করে দেয়। খুবই বড় একটা অ্যামাউন্ট। আচ্ছা, পুরুষের হৃৎপিণ্ডের ওজন হচ্ছে 250 থেকে 390 গ্রাম, স্ত্রীতে হচ্ছে 200 থেকে 275 গ্রাম। দেখো, পুরুষ মানুষের কিন্তু হৃদয় বড়। তার মানে কি, আমরা এর ওজন থেকে আমরা কি এটা প্রমাণ করতে পারলাম যে পুরুষ মানুষের কি হৃদয় বড় থাকে। এবার দেখো, ভ্রূণ অবস্থায় হচ্ছে মাতৃগর্ভে 4 সপ্তাহ থেকে হচ্ছে হৃৎস্পন্দন শুরু হয় এবং এটা হচ্ছে মৃত্যু পর্যন্ত চলতে থাকে। এবার আসো, হৃৎপিণ্ডের অবস্থান কোথায়? হৃৎপিণ্ডের অবস্থান হচ্ছে ডায়াফ্রামের উপরে। বা ডায়াফ্রাম কি? ডায়াফ্রাম মানে হচ্ছে মধ্যচ্ছদা, তোমার যেই থোরাক্সিক রিজিয়ন যেটাকে আমরা বলি, বা তোমার যে বুক আর হচ্ছে তোমার যে অ্যাবডোমেন বা পেট, এই দুইটাকে আলাদা করার জন্য হচ্ছে তোমার একটা মাসকুলার একটা অর্গান থাকে, সেটাকে আমরা বলি মধ্যচ্ছদা। আচ্ছা, দুই ফুসফুসের মাঝ বরাবর থাকে, বাম দিকে একটু বেশি বাঁকা হয়ে অবস্থিত। এটা হচ্ছে ত্রিকোণাকার। এটা কি ত্রিকোণাকার? এই যে এটা হচ্ছে তোমার হৃৎপিণ্ড, এটা কি একটা ত্রিকোণাকার। দেখো, এটা হচ্ছে শীর্ষদেশ বা অ্যাপেক্স। এটা কি? এটা কি সুচালু না? সুচালু। আর এটা হচ্ছে কি বেস, এই অংশটা হচ্ছে বেস। এর আকার হচ্ছে কি লালচে খয়েরি, 12 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 8 সেন্টিমিটার। এবার আসে আবরণ, যে হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয়? পেরিকার্ডিয়াম।
কার্ডিয়াম মানে হচ্ছে হৃৎপিণ্ড, পেরি মানে হচ্ছে চারদিকে যে আবরণটা। সো হৃৎপিণ্ডের আবরণকে কী বলা হচ্ছে? পেরিকার্ডিয়াম। দেখো এবার হচ্ছে পেরিকার্ডিয়ামটা হচ্ছে দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে তন্ত্রময় পেরিকার্ডিয়াম, দেখো এটা হচ্ছে বাইরের দিকে তন্ত্রময় পেরিকার্ডিয়াম, আর ভিতরের দিকে হচ্ছে স্যারাস পেরিকার্ডিয়াম। স্যারাস পেরিকার্ডিয়াম, তো স্যারাস পেরিকার্ডিয়ামের হচ্ছে আবার দুইটা স্তর, একটা হচ্ছে প্যারাইটাল স্তর, এটা হচ্ছে প্যারাইটাল স্তর বাইরের দিকে থাকে, আর এটা হচ্ছে ভিসেরাল স্তর স্যারাস পেরিকার্ডিয়ামের। আর মাঝে থাকে হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড। পেরিকার্ডিয়াল ফ্লুইড এটা কি করে? যে হৃৎপিণ্ডকে তাপ, চাপ, ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। এবার আসো প্রাচীর। হৃৎপ্রাচীর হচ্ছে তোমার অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত, এদেরকে বলা হয় কার্ডিয়াক পেশি। এই প্রাচীর হচ্ছে তোমার তিনটা স্তরে বিভক্ত। কয়টা স্তরে ভাইয়া? তিনটা স্তরে। সবচেয়ে বাইরের স্তরটাকে বলা হচ্ছে এপিকার্ডিয়াম, এটা হচ্ছে যোজক টিস্যু নির্মিত, এর স্তরে বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে। মাঝেরটা হচ্ছে মায়োকার্ডিয়াম, এটি হচ্ছে পেশি নির্মিত, এটা হচ্ছে সর্বাপেক্ষা পুরু, সংকোচন প্রসারণে সহায়তা করে। এন্ডোকার্ডিয়াম হচ্ছে কি যোজক টিস্যু নির্মিত, এ হচ্ছে হৃৎ কপাটিকা সমূহ ঢেকে রাখে। এখান থেকে তোমাকে যে তথ্যগুলো আমি দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে এই তথ্যগুলো তোমাকে জানতেই হবে। এবার আসো কার্ডিয়াক পেশির কিছু বৈশিষ্ট্য আমরা জেনে নেই। কার্ডিয়াক পেশি, ঠিক আছে, পেশি তো এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। এটা হচ্ছে বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। এটা কি? অনৈচ্ছিক পেশি। এই কার্ডিয়াক পেশি, এই যে এটা হচ্ছে কার্ডিয়াক পেশি, ঠিক আছে। এই কার্ডিয়াক পেশি কী নিয়ে গঠিত? কার্ডিয়াক পেশি হচ্ছে তোমার পেশিতন্ত্র নিয়ে গঠিত। এই যে পেশিতন্ত্র নিয়ে হচ্ছে গঠিত। এই এখানে দেখো সার্কুলেমা থাকে। সার্কুলেমা মানে কি? ঝিল্লি। এই পেশিতন্ত্র ঝিল্লিকে বলা হয় সার্কুলেমা। আর কোষের মাঝখানে হচ্ছে একটি ডিম্বাকার নিউক্লিয়াস থাকে। কয়টি নিউক্লিয়াস থাকে? একটি ডিম্বাকার নিউক্লিয়াস থাকে। আর এর সাইটোপ্লাজমকে বলা হচ্ছে কি? সার্কোপ্লাজম। সার্কোপ্লাজম। আচ্ছা, এখানে হচ্ছে মায়োফাইব্রিল নামক তন্তু থাকে। এখানে ইন্টারকালেটেড ডিস্ক দেখা যায়। এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ইন্টারকালেটেড ডিস্ক, ঠিক আছে। ইন্টারকালেটেড ডিস্ক দেখা যায়। এখানে হচ্ছে মাইটোকন্ড্রিয়া বেশি থাকে। মাইটোকন্ড্রিয়া কি? বেশি থাকে। এবার আসো ভাইয়া হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সমূহ। এটা হচ্ছে আমাদের একটা সুন্দর ছবি। এটাও কি? এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড হচ্ছে চারটা প্রকোষ্ঠ। এই যে একটা, এটা, এটা আর এটা। আসো এবার আমরা নামকরণ করি। দেখো এটা হচ্ছে ডান সাইডে, এজন্য এটাকেও আমরা ডান বলবো, এটাকে বলবো আমরা হচ্ছে বাম। এটাকে বলা হচ্ছে ডান এট্রিয়াম। এটাকে কি বলা হয়? ডান এট্রিয়াম। এটাকে বলা হয় ডান ভেন্ট্রিকল। এটাকে বলা হয় বাম এট্রিয়াম। এটাকে বলা হয় বাম ভেন্ট্রিকল। আমরা বুঝতে পারছি ডান এট্রিয়াম, ডান ভেন্ট্রিকল, বাম এট্রিয়াম, বাম ভেন্ট্রিকল। দুইটা এট্রিয়াম আর দুইটা ভেন্ট্রিকল রয়েছে। দেখো এই যে এটা কি? এটা একটা ভেন্ট্রিকল, এটা একটা ভেন্ট্রিকল। দুইটা ভেন্ট্রিকলের মাঝে দেখো একটা প্রাচীর রয়েছে। এই প্রাচীরকে কি বলা হয়? আন্তঃভেন্ট্রিকুলার পর্দা। আবার দেখো এটা একটা এট্রিয়াম, এটা একটা এট্রিয়াম। দুইটা এট্রিয়ামের মাঝে যেই প্রাচীর রয়েছে এটাকে আমরা কি বলবো? আন্ট্রো এট্রিয়াল পর্দা। আসো দেখি এখানে, এই যে আন্তঃভেন্ট্রিকুলার পর্দা, এট্রিয়াল পর্দা। আচ্ছা, এবার ডান এট্রিয়াম সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। এটা হচ্ছে অপেক্ষাকৃত বড়। এখানে হচ্ছে তোমার সাইনোএট্রিয়াল নোড থাকে, যেটা হচ্ছে পেস মেকার হিসেবে কাজ করে। পেস মেকার। আমরা কি জানি যে হৃৎপিণ্ড হচ্ছে এরকম সংকোচন প্রসারণ করে, ঠিক আছে। তো এর জন্য একটা পেস মেকার দরকার হয়, যেটা হচ্ছে এই হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ হচ্ছে শুরু করবে। ডান এট্রিয়ামে কি থাকে? সুপিরিয়র ভেনা কাভা। এই যে এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা। এগুলা দিয়ে হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত হচ্ছে কি হৃৎপিণ্ডে আসে, সুপিরিয়র ভেনা কাভা আর ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে। আচ্ছা, এবার দেখো এই যে এটা হচ্ছে এট্রিয়াম, ডান ভেন্ট্রিকল। তো এট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যে ছিদ্রের মাধ্যমে হচ্ছে রক্ত আসে এটাকে বলা হচ্ছে ডান এট্রিওভেন্ট্রিকুলার ছিদ্র। ডান এট্রিওভেন্ট্রিকুলার ছিদ্র। এই ছিদ্রপথ হচ্ছে ট্রাইকাসপিড কভাটিকা থাকে। কয় কাসপিড? ট্রাইকাসপিড। দেখো এখানে হচ্ছে একটা, দুইটা আর তিনটা কাস্প থাকে, তিনটা তন্তু থাকে, এজন্য একে বলা হয় ট্রাইকাসপিড কভাটিকা। বাম এট্রিয়াম। বাম এট্রিয়াম কি? বাম এট্রিয়াম কি করে? এখানে হচ্ছে পালমোনারি বা ফুসফুসীয় শিরা দিয়ে হচ্ছে ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসে এখানে। বাম এট্রিয়াম
বাম এট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রের মাধ্যমে। এই যে এটা হচ্ছে তোমার বাম এট্রিওভেন্ট্রিকুলার ছিদ্র, এখানে থাকে বাইকাসপিড বা মাইট্রাল কপার টিকা থাকে। এখন বলবো ভাইয়া কপার টিকাগুলো হচ্ছে কেন দরকার? কপার টিকাগুলো হচ্ছে তোমার কি রক্তের দিকটা নিয়ন্ত্রণ করে। কপার টিকা থাকার মানে হচ্ছে রক্ত হচ্ছে এদিক থেকে এদিকে আসবে, ঠিক আছে, এদিক থেকে এদিকে আসবে, কিন্তু এদিক থেকে এদিকে যাইতে পারবে না, বুঝছো? এজন্য হচ্ছে কি এখানে কপার টিকা দেওয়া হয়েছে। আচ্ছা, দেখো কোর্ডি টেন্ডনি কি, এই যে এই ফাইবারগুলো দেখতে পাচ্ছ না, এই ফাইবারগুলোকে বলা হচ্ছে কোর্ডি টেন্ডিনি, ঠিক আছে। এবার আসো যে রক্ত কোথায় থেকে কোথায় যায় এটা একটু আমরা মানে সিম্পল বয়ে পড়ে নিই। মনে করো যে এটা হচ্ছে তুমি, ঠিক আছে, এটা তুমি, তো এখানে হচ্ছে তোমার হৃৎপিণ্ড, তোমার এই হৃৎপিণ্ডটাকে এখানে আমি বড় করে দেখালাম, ঠিক আছে, এখানে আমি বড় করে দেখালাম। এবার মনে করো যে এটা তোমার হাত, এটা তোমার পা, তোমার হাত পা সহ মাথা সহ সমস্ত জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এখানে আসলো, সুপিরিয়র ভেনা কাভাতে আসলো, নিচে থেকে আসলো ইনফেরিয়র ভেনা কাভাতে, এদিক দিয়ে এসে কোথায় আসলো, ডান এট্রিয়ামে। বুঝতে পারছো যে তোমার দেহের সব জায়গা থেকে রক্ত সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে ডান এট্রিয়ামে আসলো। কী সমৃদ্ধ রক্ত? এগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। তোমার দেহ থেকে যে রক্তটা আসলো সেটা হচ্ছে কি, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। এখন কি হবে, এই যে ডান এট্রিওভেন্ট্রিকুলার যে ছিদ্র আছে এটা দিয়ে রক্ত আসবে ডান ভেন্ট্রিকলে। এখন ডান ভেন্ট্রিকল দিয়ে এই যে এটা দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে পালমোনারি ধমনী। এই পালমোনারি ধমনী গিয়ে তোমার যে ফুসফুস আছে, দুই ফুসফুসে হচ্ছে রক্তগুলো যাবে। এখন বলবো ভাইয়া রক্ত ফুসফুসে যাওয়ার কি দরকার? কারণ এটা তো তোমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, তাই না? তোমার ফুসফুসে গেলে কি হবে, এই ফুসফুসে গেলে হচ্ছে তোমার রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড ফুসফুসের ভিতরে চলে যাবে, আর ফুসফুসের ভিতরে যে অক্সিজেন সেটা তোমার রক্তে চলে আসবে, ঠিক আছে। তো তোমার ফুসফুসে গেলে কি হলো, এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিণত হলো। তারপর কি হবে, তারপর হচ্ছে যে অক্সিজেন সমৃদ্ধ যে রক্তটা আছে ওইটা হচ্ছে তোমার আবার চলে আসবে পালমোনারি শিরার মাধ্যমে ডান এট্রিয়ামে চলে আসবে, বাম এট্রিয়ামে চলে আসবে। বাম এট্রিয়ামে চলে আসলো, বাম এট্রিওভেন্ট্রিকুলার যে ছিদ্র আছে এই ছিদ্রের মাধ্যমে চলে আসবে বাম ভেন্ট্রিকলে। এবার বাম ভেন্ট্রিকল দিয়ে হচ্ছে যে তোমার অ্যাওর্টা বা মহাধমনী আছে, মহাধমনী দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা দেহে চলে যাবে। আমি তোমাকে আবার বলি, সহজভাবে বুঝাই। মনে করো এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তোমার হৃৎপিণ্ড, এটাকে এখানে বড় করে দেখালাম। তোমার হাতে রক্ত আছে, পায়ে রক্ত আছে, মাথায় রক্ত আছে, পেটে রক্ত আছে, তোমার সারা দেহে রক্ত আছে। রক্তগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। এগুলো হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে ডান এট্রিয়ামে আসলো, ডান এট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে আসলো, ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনীর মাধ্যমে হচ্ছে তোমার ফুসফুসে চলে গেল। ফুসফুসে গিয়ে এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিণত হলো। তারপর এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত হচ্ছে তোমার বাম এট্রিয়ামে আসলো, বাম এট্রিয়াম থেকে হচ্ছে বাম ভেন্ট্রিকলে আসলো রক্ত। এই বাম ভেন্ট্রিকল হচ্ছে তোমার একদম পাম্প করলো রক্তটা, অ্যাওর্টা দিয়ে সারা দেহে চলে গেল। দেখো এই বাম এট্রিয়াম কি করতে হয়, এই পাম্প করে রক্তকে সারা দেহে ছড়িয়ে দেয়। তার মানে কি, বাম যে এট্রিয়াম দেখো এর পাঁচিটা কিন্তু তুলনামূলক একটু বেশি পুরো, এর তুলনায় কি বেশি পুরো। হার্টের সবচেয়ে বেশি পুরো হচ্ছে তোমার বাম ভেন্ট্রিকল, ঠিক আছে। বাম ভেন্ট্রিকলটা হচ্ছে সবচেয়ে বেশি পুরো, কেন, তাকে হচ্ছে সারা দেহে রক্তে পাঠাতে হয়। এবার দেখো ডান ভেন্ট্রিকল, আগেই বলেছি যে ফুসফুসীয় ধমনী দ্বারা কি রক্ত আসছে, এখানে হচ্ছে সেমিলোনার কপার টিকা থাকে, এই যে, ঠিক আছে। এই যে দেখো, ডান ভেন্ট্রিকল থেকে কি হয় যে তোমার ডান ভেন্ট্রিকলে যে রক্তটা আসে সেটা হচ্ছে ফুসফুসীয় ধমনী দিয়ে হচ্ছে তোমার ওই ফুসফুসে যাবে। এখানে হচ্ছে সেমিলোনার কপার টিকা থাকবে, এখানে কি থাকবে, সেমিলোনার কপার টিকা থাকবে। সেমিলোনার মানে অর্ধ চন্দ্রাকার। আর সব বাম ভেন্ট্রিকল এটা কি, এটা হচ্ছে অধিক পুরো, এটা কি করে যে অ্যাওর্টা দিয়ে হচ্ছে রক্ত সারা দেহে পাঠিয়ে দেয়। আশা করি যে তোমরা যে এটা কীভাবে কাজ করে এটা বুঝতে পারছো। এরপর আসো যে হৃৎপিণ্ডের যে কপার টিকা সমূহ আছে, ঠিক আছে, এখানে হচ্ছে
আমরা পড়ব হৃৎপিণ্ডের কপাটিকা সমূহ। কপাটিকা কি? কপাটিকা মানে হচ্ছে দরজা, এরকম দরজা যেটা দিয়ে শুধু একদিকেই রক্ত প্রবাহিত হবে, অন্যদিকে আসতে পারবে না, সেটা হচ্ছে হৃৎপিণ্ডের কপাটিকা, বা আমরা বলি বাল্ব। আমরা অনেক সময় শুনি না যে ওই লোকের হচ্ছে হার্টে বাল্ব পরানো হয়েছে, যখন হচ্ছে আমাদের এই কপাটিকাগুলো হচ্ছে নষ্ট হয়ে যায় বা কাজ করতে পারে না, তখন হচ্ছে আমরা ওই মেকানিক্যাল বাল্ব হচ্ছে আমরা হার্টে লাগাই, তখন আমরা বলি যে ওই লোকের হচ্ছে হৃৎপিণ্ডে বাল্ব লাগানো হয়েছে। আচ্ছা, এবার আসো, আমাদের হৃৎপিণ্ডে মোট হচ্ছে 6 ধরনের কপাটিকা রয়েছে। কয় ধরনের? 6 ধরনের। আসো আমরা পড়ি। আমাদের হচ্ছে বাইকাসপিড কপাটিকা রয়েছে, যাকে বলা হয় মাইটাল কপাটিকা বা দ্বিপত্রী কপাটিকা। বাই মানেই হচ্ছে 2, এটাকে বলা হয় দ্বিপত্রী কপাটিকা। তারপর হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা, অ্যাওর্টিক সেমব্লোনার কপাটিকা, পালমোনারি সেমব্লোনার কপাটিকা, থিবেসিয়ান বা করোনারি কপাটিকা, ইউস্টেশিয়ান কপাটিকা। এবার হচ্ছে বাইকাসপিড কপাটিকা কোথায় থাকে? বাইকাসপিড কপাটিকা থাকে হচ্ছে, মনে রাখবা, ব দিয়ে হচ্ছে বাম এট্রিয়াম ও বাম ভেন্ট্রিকুলার সংযোগস্থলে থাকে। ট্রাইকাসপিড কপাটিকা তাহলে কোথায় থাকবে? ডান এট্রিয়াম ও ডান ভেন্ট্রিকুলার সংযোগস্থলে। এর হচ্ছে 2টি ঝিল্লিময়, এর হচ্ছে 3টি ঝিল্লিময়। এবার হচ্ছে অ্যাওর্টিক সেমব্লোনার কপাটিকা কোথায় থাকে? বাম ভেন্ট্রিকল এবং অ্যাওর্টার সংযোগস্থলে, এই যে এখানে বাম ভেন্ট্রিকল এবং অ্যাওর্টার সংযোগস্থলে, ঠিক আছে, অ্যাওর্টিক কপাটিকা। তারপর হচ্ছে থিবেসিয়ান কপাটিকা করোনারি সাইনাস ও ডান এট্রিয়ামের সংযোগস্থলে, করোনারি সাইনাস আর ডান এট্রিয়ামের সংযোগস্থলে। ইউস্টেশিয়ান কপাটিকা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা আর ডান এট্রিয়ামের সংযোগস্থলে। দেখো এরা অধিকাংশই কি সেমব্লোনার কপাটিকা, দেখছো সবই সেমব্লোনার কপাটিকা। এবার আসো হৃৎপিণ্ডের সংযোগী টিস্যু। দেখো আমাদের যে হৃৎপিণ্ড আছে সেখানে কিন্তু সেটা পরিচালিত হয় কি দিয়ে? তার নিজস্ব টিস্যু দিয়ে। সেখানে কিন্তু তোমার ওই নার্ভ টিস্যু খুবই কম থাকে, মানে কি তোমার ব্রেন দ্বারা নিয়ন্ত্রণ খুবই কম হয়। মেনলি নিয়ন্ত্রণ হয় হচ্ছে হৃৎপিণ্ড নিজেকেই নিজে নিয়ন্ত্রণ করে। হৃৎপিণ্ড যে সংকোচন প্রসারণ করে, স্পন্দন তৈরি করে জাংশনাল টিস্যু। তো এখানে হচ্ছে 5 ধরনের জাংশনাল টিস্যু রয়েছে: সাইনোইটিয়াল নোড, এট্রিওভেন্ট্রিকুলার নোড, বান্ডেল অফ হিজ, রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চ অফ বান্ডেল অফ হিজ, পার্কিনজের তন্তু। এবার আসো হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন। দেখো হৃৎপিণ্ড হচ্ছে প্রতি মিনিটে 70 থেকে 80 বার, গড়ে 75 বার হচ্ছে হৃদস্পন্দন ঘটায়। অর্থাৎ দিনে হচ্ছে 1 লক্ষ বার হচ্ছে হৃদস্পন্দন ঘটায়। এত 1400 লিটার রক্ত সঞ্চালিত হয়। এতে যে চাপের সৃষ্টি হয়, এ দ্বারা হচ্ছে আমাদের যেই রক্ত 80,000 কিলোমিটারের অধিক পথ অতিক্রম সম্ভব হয়। যে হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণকে সিস্টুল এবং ডায়াস্টল বলা হয়। কি বলা হয় ভাইয়া? সিস্টুল এবং ডায়াস্টল বলা হয়। একটি সিস্টুল ও একটি ডায়াস্টল নিয়ে একটি হৃদস্পন্দন সম্পন্ন হয়। আচ্ছা, হৃৎপিণ্ডের ডায়াস্টলের সময় রক্ত হৃৎপিণ্ডের গহ্বর প্রবেশ করে এবং পরবর্তী সিস্টুলের সময় রক্ত গহ্বর থেকে সংবন্ধনে প্রবেশ করে। সাইনোইটিয়াল নোড বা পেসমেকার কি হৃদস্পন্দন শুরু করে। দেখো হৃৎপিণ্ডের প্রাচীরে কোনো নিউরন নেই, হৃৎপিণ্ডের প্রাচীরে কি নিউরন নেই। তোমাকে আমি একটু আগে যা বললাম যে দেওয়া থেকে রক্ত ভেনা কাভা দিয়ে ডান এট্রিয়ামে আসলো, ডান এট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকল, এটা দিয়ে হচ্ছে আবার কি পালমোনারি ধমনী দিয়ে ফুসফুস, ফুসফুস থেকে পালমোনারি শিরা দিয়ে বাম এট্রিয়াম, বাম ভেন্ট্রিকল থেকে আবার দেয়। এটা তোমাকে একটু আগে যা বললাম এখানে এই চিত্রের মাধ্যমে সেটাই বোঝানো হয়েছে। এবার সবাই আমরা দ্বিবর্তনী সংবহন সম্পর্কে জানব। মানুষের হৃৎপিণ্ড হচ্ছে দ্বিবর্তনী সংবহন সংগঠিত হয়। কারণ হচ্ছে দ্বিবর্তনী সংবহনের অর্থ হলো রক্ত সমগ্র দেহে প্রতিবার সংবহনের জন্য 2 বার হৃৎপিণ্ডে আসবে। দেখো এটা হচ্ছে তোমার হৃৎপিণ্ডে। তো এই হৃৎপিণ্ড থেকে রক্ত কোথায় যাবে? তোমার এই দিক দিয়ে মনে করো দেহে আসবে। তো দেখো প্রথম একবার রক্ত আসলো ভেনা কাভা দিয়ে, পরবর্তীতে আবার রক্ত ফুসফুস থেকে আসলো পালমোনারি ধমনী দিয়ে। অর্থাৎ রক্ত হচ্ছে দেহে যাওয়ার আগে হচ্ছে 2 বার হচ্ছে এখানে আসলো। সো এটা কি? এটা হচ্ছে তোমার দ্বিবর্তনী সংবহন সংগঠিত হয়েছে এখানে। এবার দেখো
দ্বিবর্তনী সংবহনের মধ্যে একটা হচ্ছে পালমোনারি সংবহন আর একটা হচ্ছে সিস্টেমিক সংবহন। এটা একটু পরে আমরা জানবো। তারপর বলা হয়েছে যে হৃৎপিণ্ড কখনো অবসন্ন হয় না কেন। দেখো নিঃসারকাল বলে একটা টার্ম আছে, এটা তোমরা জেনে রাখো। হৃৎপেশির দীর্ঘতম নিঃসারকালের অধিকারী হয়। হৃৎপেশির নিঃসারকাল কি দীর্ঘতম, ঠিক আছে, এটা হচ্ছে একটা কজ। আরেকটা কজ হচ্ছে তোমার সংকোচনের ফলে হচ্ছে পেশি কি তৈরি করে, বিপাকীয় বর্জ্য তৈরি করে, যেমন হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এবং ল্যাকটিক অ্যাসিড যদি জমা হয় তাহলে হচ্ছে কি টিস্যু অবসন্ন হয়ে পড়ে। কিন্তু হৃৎপেশির একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, যেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডকে পুষ্টির জন্য ব্যবহার করে। ল্যাকটিক অ্যাসিডকে কি করে, পুষ্টির জন্য ব্যবহার করে। এজন্য হচ্ছে হৃৎপিণ্ড কখনো অবসন্ন হয় না। এবার দেখো এখানে হচ্ছে হৃৎপিণ্ডের বিভিন্ন অংশের কাজ দেওয়া আছে, একবার রিডিং পড়বা, ইনশাল্লাহ রিডিং পড়লে বুঝতে পারবো আশা করি। এবার দেখো মাছের হৃৎপিণ্ড আর মানুষের হৃৎপিণ্ডের পার্থক্য দেওয়া আছে। মাছের হৃৎপিণ্ড হচ্ছে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, মানুষের হৃৎপিণ্ড হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এখানে একটি এট্রিয়াম থাকে, একটি ভেন্ট্রিকল থাকে, 2টি এট্রিয়াম থাকে, 2টি ভেন্ট্রিকল থাকে। এখানে হচ্ছে তোমার সাইনাস ভেনসাস নামক একটা উপপ্রকোষ্ঠ রয়েছে মাছে, এটা হচ্ছে তোমরা ওই 2য় অধ্যায়ে পড়বা। আর মানুষের হৃৎপিণ্ড হচ্ছে তোমার সাইনাস ভেনুসাস নেই। মাছের হৃৎপিণ্ড কেবল কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে, আর মানুষের হৃৎপিণ্ড অক্সিজেন সমৃদ্ধ ও কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ উভয় রক্তই পরিবহন করে। মাছের হৃৎপিণ্ড হচ্ছে 1 চক্রী রক্ত সংবহন ঘটায়, মানুষের হৃৎপিণ্ড হচ্ছে 2 চক্রী রক্ত সংবহন ঘটায়। এবার দেখো কার্ডিয়াক চক্র বা কার্ডিয়াক সাইকেল। হৃৎপিণ্ডের যে সংকোচনকে বলা হয় সিস্টোল, প্রসারণকে বলা হয় ডায়াস্টোল। এই একটা সিস্টোল আর একটা ডায়াস্টোলকে বলা হয় হার্টবিট বা হৃদস্পন্দন। মানুষের হৃদস্পন্দন হচ্ছে প্রতি মিনিটে 70 থেকে 80 বার। আচ্ছা, প্রতি হৃদস্পন্দন সম্পন্ন করতে সিস্টোল ও ডায়াস্টোলের যে চক্রাকার ঘটনাবলী অনুসৃত হয় তাকে কার্ডিয়াক চক্র বা হৃদচক্র বলে। মানে ব্যাপারটা কি, তোমার হচ্ছে হৃৎপিণ্ডের একটা সংকোচন এবং একটা প্রসারণের জন্য যে সময়টা লাগে, ঠিক আছে, এটা হচ্ছে 0.8 সেকেন্ড। এই সেকেন্ডের মাঝে হৃৎপিণ্ডে যে পরিমাণ ঘটনা ঘটে সেটাই হচ্ছে তোমার হৃদচক্র বলা হয়। নিচে হচ্ছে এখানে ব্যাখ্যা করা আছে, আমরা এখনই ব্যাখ্যাটা বলবো। আচ্ছা, এবার দেখো যে এটা হচ্ছে হৃৎপিণ্ডে, ঠিক আছে। ভাই হৃৎপিণ্ডে কী করে, হৃৎপিণ্ড হচ্ছে ভাই রক্ত সারা দেহে পাঠায়। তো ভাই রক্ত যদি সারা দেহে পাঠাইতে হয় তাহলে কি আগে হৃৎপিণ্ডে রক্ত আসা লাগবে না? হ্যাঁ ভাই, হৃৎপিণ্ডে রক্তে আসা লাগবে। আচ্ছা, রক্ত কোথায় আসে ভাই? রক্ত আসে ডান এট্রিয়ামে। কী দিয়ে আসে ভাই? ভেনা কাবা দিয়ে আসে। ডান এট্রিয়ামে যদি রক্ত আসতে হয় তাহলে কি ডান এট্রিয়ামটা কি প্রসারিত অবস্থায় থাকতে হবে না? প্রসারিত অবস্থায় থাকলে আসবে নাকি সংকুচিত অবস্থায় থাকলে আসবে, তোমরাই বলো। ভাই প্রসারিত অবস্থায় থাকলে আসবে। মানে এই এট্রিয়ামটা যখন প্রসারিত হবে এটাকে আমরা বলি ডায়াস্টোল। ডায়াস্টোল মানে কি? প্রসারণ। এট্রিয়ামের প্রসারণ হতে হবে না? প্রসারণ হতে হবে। যখন হচ্ছে এট্রিয়াম দুটি প্রসারিত হবে, ঠিক আছে, এই যে এই কপাটিকাগুলো তখন বাইকাসপিড টাইকাসপিড কপাটিকাগুলো বন্ধ থাকবে। এটাও একটা এট্রিয়াম, এটাও একটা এট্রিয়াম। তো দুই জায়গায় কি রক্ত আসবে, ঠিক আছে, দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত আসবে। আর এখানে আসবে কোথায়? ফুসফুস থেকে রক্ত আসবে। আচ্ছা, রক্ত আসলো বললো, এটা হচ্ছে তোমার 0.7 সেকেন্ড, ঠিক আছে। তাছাড়া হচ্ছে যে করোনারি সাইনাসের মধ্য থেকেও হচ্ছে কি ডান এট্রিয়াম এই সময় রক্ত আসে। এবার রক্ত আসলো, এবার কি এটিএমটা সংকোচন করতে হবে না? হ্যাঁ, এটিএমটা সংকোচন করবা। তো এটিএম সংকোচন করলে কি হবে? এই সময় হচ্ছে তোমার সাইনোইটিয়াল নোড আছে না, এটা থেকে তোমার অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয়। বা অ্যাকশন পটেনশিয়াল কি ভাই এখন তোমার জানতে হবে না, তুমি যখন মেডিকেলে চান্স পাবা তখন অ্যাকশন পটেনশিয়াল সম্পর্কে পড়বা। এতটুকু মনে রাখো যে সাইনোইটিয়াল নোড হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল ঘটায়, যেটার কারণে হচ্ছে সংকোচনের সূত্রপাত ঘটে। এটা হচ্ছে 0.1 সেকেন্ড হচ্ছে স্থায়ী হয়। আচ্ছা, প্রথম 0.05 সেকেন্ড হচ্ছে সংকোচন সর্বোচ্চ মাত্রায় থাকে, এটাকে আমরা বলতেছি ডাইনামিক ফেজ। পরবর্তী 0.05 সেকেন্ড হচ্ছে একটু ক্ষীণভাবে প্রশমিত হতে থাকে, এটাকে বলা হয় অ্যাডাইনামিক ফেজ। মনে রাখবো, সর্বোচ্চতা হইলে হচ্ছে ডাইনামিক হবে, ক্ষীণতর হইলে হচ্ছে কি অ্যাডাইনামিক। এবার আসো, এখন হচ্ছে 10% রক্ত হচ্ছে এট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যায়। এইবার হচ্ছে তোমার ভেন্ট্রিকলে এট্রিয়ামের সিস্টোলের মাধ্যমে ভেন্ট্রিকলে রক্ত আসলো।
ওর ভেন্ট্রিকুলার তো সিস্টল করতে হবে, সিস্টল করলে কী হবে, সারা দেহে রক্ত চলে যাবে না? হ্যাঁ, ভেন্ট্রিকুলার কি সংকুচিত হইতে হবে। এ সময় তোমার টাইকাসপিড আর বাইকাসপিড কপাটিকা সজোরে বন্ধ হয়, ঠিক আছে? সজোরে বন্ধ হয়, তখন লাভ নামক শব্দের সৃষ্টি হয়। এ দশার সময়কাল 0.3 সেকেন্ড। আর ভেন্ট্রিকুলার ডায়াস্টল আসো, এটা হচ্ছে 0.5 সেকেন্ড। এ সময় হচ্ছে ডাব শব্দের সৃষ্টি হয়। এই টেবিলের সময়কালটা দেওয়া হয়েছে, কোথায় লাভ শব্দের সৃষ্টি হয়, কোথায় ডাব শব্দের সৃষ্টি হয়, এই তথ্যগুলো জানবা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এবার হার্টবিটের মায়োজেনিক নিয়ন্ত্রণ। মায়ো মানে হচ্ছে মাসেল বা পেশি, মানে হার্টবিট হচ্ছে তোমার হার্টের হৃদপেশি দ্বারাই নিয়ন্ত্রিত হয়। এটাই হচ্ছে কি মায়োজেনিক নিয়ন্ত্রণ। মনে করো যে তুমি একটা একজনের হার্ট তুমি মনে করো যে নিলা, একজন মৃত মানুষের হার্ট নিলা, নিয়ে অক্সিজেন সমৃদ্ধ দ্রবণে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রেখে দিলে, তুমি বাইরে কোনো স্টিমুলেশন দিবা না, কোনো উদ্দীপনা দিবা না, তারপরেও কিছুক্ষণ কি হার্টবিট চলতে থাকবে, কারণ কি হার্টের মায়োজেনিক নিয়ন্ত্রণ আছে। আচ্ছা, এগুলা কারা করে আগেই বলছি যে জাংশনাল টিস্যু বা সংযোগী টিস্যু যারা আছে তারা করে। জাংশনাল টিস্যু হচ্ছে 5 ধরনের। সাইনোএট্রিয়াল নোড, এই যে এখানে থাকে হচ্ছে সাইনোএট্রিয়াল নোড, ঠিক আছে? এ কি তৈরি করে, হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল। অ্যাকশন পটেনশিয়াল মানে কি একটা অ্যাকশন, যে ভাই হৃৎপিণ্ড তুই একটু সংকুচিত হ, এরকম একটা সিগন্যাল দেয়। তো অ্যাকশন পটেনশিয়াল দেখো ছড়িয়ে পড়ে, এটা কি এট্রিওভেন্ট্রিকুলার নোড। এট্রিয়াম আর ভেন্ট্রিকুলার মাঝামাঝি আছে, তাই হচ্ছে এট্রিওভেন্ট্রিকুলার নোড, ঠিক আছে? আচ্ছা, এটা যেহেতু হচ্ছে তোমার অ্যাকশন পটেনশিয়াল তৈরি করছে, এটাকে বলা হয় হচ্ছে পেস মেকার। পেস মানে কি গতি, ঠিক আছে? গতি সৃষ্টি করতেছে, তাই পেস মেকার বা হৃদস্পন্দক বলা হয়। এই এট্রিয়ামের সংকোচন ঘটায়, ঠিক আছে? এবার দেখো এট্রিওভেন্ট্রিকুলার নোড, এই যে এট্রিওভেন্ট্রিকুলার নোড, এটা হচ্ছে ডান এট্রিয়ামের পশ্চাৎ প্রাচীরে টাইকাসপিড কপাটিকার ঠিক পিছনে অবস্থিত। দেখো সাইনোএট্রিয়াল নোড থেকে এট্রিওভেন্ট্রিকুলার নোডে উদ্দীপনা আসতে 0.03 সেকেন্ড সময় লাগে। অ্যাবিএন এসে উদ্দীপনাটা একটু রেস্ট নেয় 0.09 সেকেন্ড, ঠিক আছে? এটাকে বলে অ্যাবিনোডাল ডিলে। আবার অ্যাবি নোড থেকে হচ্ছে তোমার অ্যাবি বান্ডেল অফ হিজে যাইতে হচ্ছে সময় লাগে 0.04 সেকেন্ড। তার মানে কি সাইনোএট্রিয়াল নোড থেকে উদ্দীপনা তৈরি হয়ে ভেন্ট্রিকলে পৌঁছাইতে 0.16 সেকেন্ড সময় লাগে। এবার আসো বান্ডেল অফ হিজ এবং পার্কিনজি তত্ত্ব। এই যে দেখো, এটা হচ্ছে সাইনোএট্রিয়াল নোড, এট্রিওভেন্ট্রিকুলার নোড, এগুলো হচ্ছে বান্ডেল অফ হিজ, এটা হচ্ছে বান্ডেল অফ হিজ, এটা হচ্ছে বান্ডেল অফ হিজের ডান ও বাম শাখা, আর এগুলো হচ্ছে পার্কিনজি তন্ত্র, ঠিক আছে? আচ্ছা, এবার আসা হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণে বেরোরিসেপ্টরের ভূমিকা। রক্তচাপ কি? রক্তনালীর ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার সময় প্রাচীরে যে মনে করো এটা হচ্ছে রক্তনালী, তো এটা দিয়ে যখন রক্ত যাবে এই রক্তনালীর প্রাচীরে যে পরিমাণ চাপ দিবে, এটাই হচ্ছে কি যে পার্শ্বচাপ দিবে, সেটাই কি রক্তচাপ। এবং রক্তচাপ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সিস্টোলিক চাপ আর একটা হচ্ছে কি ডায়াস্টোলিক চাপ। সিস্টোলিক চাপ কি তোমার হার্ট যখন হচ্ছে সংকুচিত হয়ে রক্তটা কি সারা দেহে পাঠিয়ে দিবে, ভেন্ট্রিকুলার সংকোচন যখন হবে, সংকোচনকে কি বলে সিস্টোল, এটাকে সিস্টোলিক চাপ বলি। বা আমরা বলি যে নিচের চাপটা মানে উপরের চাপটা আর কি, আমরা বলি না যে আপনার রক্ত কত, আমরা যখন রক্তচাপ মাপি 120/80 আছে অনেক সময়, তো ফার্মেসির লোকেরা কি বলে যে আপনার রক্তচাপ উপরেরটা 120, নিচেরটা হচ্ছে 80, মানে এটা কি, এটা হচ্ছে সিস্টোলিক চাপ। যখন হচ্ছে তোমার ভেন্ট্রিকলে সিস্টোল হয়, সজোরে রক্ত সারা দেহে পাঠায়, তখন চাপটা কি বেশি থাকে। আরেকটা হচ্ছে তোমার ডায়াস্টোলিক চাপ, যখন হচ্ছে তোমার ভেন্ট্রিকুলার প্রসারণ ঘটে, আর প্রসারণ ঘটলে তো রক্তচাপটা কম হবে, তখন হচ্ছে কি ডায়াস্টোলিক চাপ। এবার আসো, সিস্টোলিক চাপ হচ্ছে 100 থেকে 139, গড়ে হচ্ছে 120 মিলিমিটার মার্কারি। আর ডায়াস্টোলিক চাপ হচ্ছে 60 থেকে 89 মিলিমিটার মার্কারি, অপটিমাম হচ্ছে 80 মিলিমিটার মার্কারি। এবার হচ্ছে রক্তচাপ যদি স্বাভাবিক সীমার উপরে থাকে সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ, আর স্বাভাবিক সীমার নিচে থাকলে সেটাকে আমরা বলি নিম্ন রক্তচাপ। রক্তচাপ মাপা হয় যে যন্ত্র দিয়ে, তাকে বলা হয় স্ফিগমোম্যানোমিটার। এবার আসে ব্যারোরিসেপ্টর। ব্যারোর মানে কি? ব্যারো মানে হচ্ছে চাপ, ব্যারো মানে হচ্ছে কি চাপ, রিসেপ্টর মানে হচ্ছে কি সংগ্রাহক, মানে যেটা চাপকে গ্রহণ করে। মনে করো যে আগামীকাল তোমার বিয়ে,
তো তোমার বিয়েতে তোমার এক মোটু বন্ধুকে দাওয়াত দিয়েছো, সে একাই 2 কেজি মাংস সাবার করে দিল। মোটু বন্ধু 2 কেজি মাংস খাওয়ার পরেও দেখবা যে সে স্ট্রোক করে মারা যাচ্ছে না। কেন? কারণ কি, তার যে রক্তচাপ সেটা হচ্ছে নিয়ন্ত্রিত হচ্ছে। সেটা কীভাবে নিয়ন্ত্রিত হচ্ছে? এই যে বিরো রিসেপ্টরের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে। দেখো, এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, এটা হচ্ছে অ্যাওর্টিক আর্চ। এখানে একটা ব্যাড রিসেপ্টর থাকে, এটাকে বলে অ্যাওর্টিক ব্যাড রিসেপ্টর। এটা হচ্ছে তোমার এখানে হচ্ছে থাকে হচ্ছে ক্যারোটিড ব্যাড রিসেপ্টর, এটা হচ্ছে ক্যারোটিড ধমনী, বুঝছো? এখন দেখো, তোমার বন্ধু যে 2 কেজি মাংস খাইলো, ঠিক আছে, 2 কেজি মাংস খাইলে কী হবে? তোমার বন্ধুর কি রক্তচাপ বেড়ে যাবে, বাড়বে না কমবে? বাড়বে। তখন কি রক্ত এদিক দিয়ে জোরে জোরে প্রবাহিত হবে না? হবে। তখন এই অ্যাওর্টিক আর্চে গিয়ে ধাক্কা লাগবে, এই ক্যারোটিড ব্যাড রিসেপ্টরে গিয়া ধাক্কা লাগবে। এগুলা কি করবে? এই যে দেখো, নার্ভ আছে, গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভ আছে, ভ্যাগাস স্নায়ু আছে, ঠিক আছে? এই স্নায়ুগুলোর মাধ্যমে হচ্ছে মস্তিষ্কে একটা সংকেত প্রেরণ করবে যে ভাই রক্তচাপ অনেক বেড়ে গেছে, যে করেই হোক রক্তের চাপটা কমাইতে হবে। এবার আসো কীভাবে কমায়। এখানে হচ্ছে 2টা মেকানিজম আছে। একটা হচ্ছে উচ্চ রক্তচাপ ব্যাড রিসেপ্টর, আর একটা হচ্ছে নিম্নচাপ ব্যাড রিসেপ্টর। তো উচ্চ চাপ ব্যাড রিসেপ্টরকে বলা হয় আর্টেরিয়াল ব্যাড রিসেপ্টর। এটা কোথায় থাকবে? এই অ্যাওর্টিক আর্চে থাকবে, ক্যারোটিড ধমনীতে থাকবে, ঠিক আছে? ক্যারোটিড ধমনী, ক্যারোটিড সাইনাসে থাকবে। মনে করো যখন রক্তচাপ বেড়ে গেল তোমার বন্ধু 2 কেজি মাংস খাওয়ার ফলে তোমার বিয়েতে, তখন ব্যাড রিসেপ্টরগুলো কি উদ্দীপ্ত হয়। উদ্দীপ্ত হলে এটা তোমার ব্রেনে যায় বা মস্তিষ্কের মেডুলাতে যায়। কোথায় যায়? মেডুলাতে যায়। সেখানে একটা কেন্দ্র আছে, সেটা যেটা হলো ভেসোমোটর কেন্দ্র, সেটা কি দমিত হয়। এটা যখন দমিত হবে তখন একটা সিগন্যাল তোমার হৃৎপিণ্ডে আসবে। হৃৎপিণ্ডে আসা বলবে যে ভাই রক্তচাপ অনেক বেড়ে গেছে, তুই রক্তটা একটু হালকা করে পাঠা, একটু আস্তে পাঠা। তখন কি রক্তচাপ কমে যাবে। ঠিক। আরেকটা আছে নিম্নচাপ ব্যাড রিসেপ্টর। ধরো তোমার এগুলো কোথায় থেকে? সিস্টেমিক শিরা, বরাবর সিস্টেমিক শিরা, পালমোনারি রক্তবাহিকা, ডানেট্রিয়াম, ভেন্ট্রিকুলার প্রাচীরে থাকে। এবার দেখো, যখন হচ্ছে রক্তের আয়তন বেড়ে যায়, আচ্ছা দেখো, রক্তের আয়তন যখন কমে যাবে, ঠিক আছে, তখন কি রক্তচাপও কমে যাবে। তখন এই আয়তন রিসেপ্টর কি করবে? নিম্নচাপ ব্যাড রিসেপ্টর আরেকটা নাম হচ্ছে কি আয়তন রিসেপ্টর, বুঝছো? হাইপোথ্যালামাসে একটা বার্তা প্রেরণ করবে, যার ফলে হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে হচ্ছে অ্যান্টিডাইউরেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন ক্ষরণ হবে, যেটা হচ্ছে কি করবে? তোমার কিডনিতে গিয়ে যে পানি আছে, পানির পুনঃশোষণ বাড়িয়ে দেবে। পানির পুনঃশোষণ বাড়িয়ে দিলে কি মানে পানি তোমার ওই যখন বেশি আসবে রক্তের মধ্যে, তার মানে কি ওই যে প্রথম কি আয়তন কমে গেছিলো, তখন আয়তনও বেড়ে যাবে, তখন কি রক্তের চাপটাও বেড়ে যাবে। আর এখানে জানো যে জাক্সটা গ্লোমেরুলার কোষ থেকে হচ্ছে কি রেনিন সিক্রেট হয়। মানুষের রক্ত সংবহন হচ্ছে বদ্ধ ধরনের, 4 ধরনের সংবহন আছে: সিস্টেমিক, পালমোনারি, পোর্টাল আর কোরোনারি। সিস্টেমিক সংবহনে হচ্ছে সময় লাগে 25 থেকে 30 সেকেন্ড। আচ্ছা দেখো, বাম ভেন্ট্রিকল থেকে রক্ত কোথায় যায়? অ্যাওর্টা দিয়ে সারা দেহে যাবে। আর ভেনাকাবা দিয়ে হচ্ছে ডান এটিএমে আসবে, ডান এটিএম থেকে ডান ভেন্ট্রিকলে আসবে। এই যে এতটুকুকে আমরা বলতেছি সিস্টেমিক সংবহন। সে পালমোনারি সংবহন কি? তোমার ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনী দিয়ে ফুসফুসে যাবে, ফুসফুস থেকে পালমোনারি শিরা দিয়ে বাম এটিএমে বাম ভেন্ট্রিকলে আসবে। এটা হচ্ছে তোমার পালমোনারি সংবহন। এবার হচ্ছে পোর্টাল সংবহন। পোর্টাল সংবহন কি? আমরা কি জানি যে রক্ত হচ্ছে তোমার সরাসরি কোথায় যায়? তোমার টিস্যু থেকে হচ্ছে, মনে করো যে এই হাতে থেকে রক্ত সরাসরি কোথায় যাবে? হৃৎপিণ্ডে যাবে। কিন্তু রক্ত যদি সরাসরি হৃৎপিণ্ড যাওয়ার আগে অন্য আরেকটা অঙ্গে যায়, যেমন লিভারে, ঠিক আছে, যদি লিভারে যায় তাহলে সেটাকে আমরা বলবো পোর্টাল সংবহন। পোর্ট মানে কি? আমরা এয়ারপোর্ট বলি না, যে যেখানে হচ্ছে থামে, তো রক্তটা কি আরেকটা অর্গানের মধ্য দিয়ে গেল, এই জন্য পোর্টাল সংবহন বলি। হ্যাপাটিক মানে হচ্ছে লিভার, মানে লিভারে যদি রক্তটা গিয়ে থেমে আবার হৃৎপিণ্ডে যায় সেটাকে বলে হ্যাপাটিক। আর যদি রেনালে যায় সেটা হচ্ছে রেনাল। মানুষের শুধু হচ্ছে তোমার হ্যাপাটিক পোর্টাল সিস্টেম আছে, রেনালটা হচ্ছে কি অনুপস্থিত, বুঝছো? এই যে তোমার হচ্ছে যে পৌষ্টিক অঙ্গ আছে, সেখান থেকে হচ্ছে হ্যাপাটিক পোর্টাল শিরার মাধ্যমে যকৃতে রক্ত যাবে, আবার হ্যাপাটিক শিরার মাধ্যমে ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে হৃৎপিণ্ডে চলে আসবে। এই যে চিত্রটা হচ্ছে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছি। হচ্ছে করোনারি সংবহন। বা করোনারি সংবহন কি? দেখো, হৃৎপিণ্ডের কিন্তু নিজের রক্তের দরকার আছে,
হৃৎপিণ্ড নিজের বাঁচার জন্য রক্তের দরকার আছে, সেটা হচ্ছে তোমার কি করোনারি সংবহন। যেমন সিস্টেমিক ধমনী থেকে হচ্ছে করোনারি ধমনী কী করে, হৃৎপাচিরে রক্ত নেয়, রক্তটা ব্যবহার করা শেষ হলে করোনারি শিরা দিয়ে ডান এন্ট্রিয়ামে রক্তটা আবার ছেড়ে দেয়। আর সিস্টেমিক আর পালমোনারির মাঝে পার্থক্য দেওয়া আছে, একটু পর তাইলেই হবে। এবার আসো হৃদরোগের বিভিন্ন অবস্থায় করণীয়। যেমন আমাদের হৃদরোগের একটা কমন সমস্যা বুকের ব্যথা। তার মানে কি সব বুকের ব্যথায় কি তোমার হৃৎপিণ্ডের সমস্যা? না। দেখো প্লিউরিসি তোমার যেই ফুসফুসের আবরণকে বলা হয় প্লিউরা। তো প্লিউরাতে যখন হচ্ছে জীবাণুর সংক্রমণ ঘটবে তখন তাকে বলা হয় প্লিউরিসি। তার মানে কি ফুসফুসের আবরণের সমস্যার কারণেও কিন্তু তোমার বুকের ব্যথা হতে পারে, এটা কিন্তু হৃৎপিণ্ডের সমস্যা না। তারপর দেখো নিউমোনিয়া হচ্ছে ফুসফুসে জীবাণু সংক্রমণ, প্লিউরাল যন্ত্রণা। পালমোনারি এম্বোলিজম, এটা হচ্ছে কি তোমার পালমোনারি ইনফেকশন সৃষ্টি হবে, তীব্র বুক ব্যথা ও কাশি হবে। কস্টোকন্ডাইটিস, তোমার যে পশুকা আছে এবং পশুকার যে তরুণাস্থি আছে এগুলোতে ব্যথা হবে। পশুকার ভাঙ্গন বা পেশিটান, এগুলোর কারণে বুকে ব্যথা হতে পারে। স্নায়ুতে চাপ, পিত্ততে পাথর হলেও ব্যথা হয়। তারপর হচ্ছে অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক, ঠিক আছে, দুশ্চিন্তা আতঙ্কগ্রস্ত হলেও কি তোমার বুকে ব্যথা হতে পারে। তারপর আছে কার্ডিওভাস্কুলার রোগ, মানে হৃৎপিণ্ডের রোগগুলোকেই বলা হয় কার্ডিওভাস্কুলার রোগ। যেমন করোনারি ধমনী রোগ আছে, কার্ডিওমেগালি আছে, ভালভুলার হার্ট ডিজিজ আছে, কনজেনিটাল হার্ট ডিজিজ, পেরিকার্ডাইটিস, কার্ডিওমায়োপ্যাথি, রিউমেটিক হৃদরোগ। আমরা হচ্ছে মূলত করোনারি হৃদরোগ সম্পর্কে জানবো। করোনারি হৃদরোগ মানে কি, এই যে আমাদের যে হার্ট আছে, হার্টে ব্লাড সাপ্লাই কি দিয়ে যায়, করোনারি আর্টারি দিয়ে যায় বা করোনারি ধমনী দিয়ে যায়। তো করোনারি ধমনীতে যখন সমস্যা হয় তখন তাকে করোনারি হৃদরোগ বলে। তারপর হচ্ছে করোনারি ধমনীতে হচ্ছে সরু হয়ে যায়, তখন তাকে অ্যাথেরোস্ক্লেরোসিস বলা হয়। এবার আসলে অ্যানজাইনা বা হৃদশোল, হৃদপেশি যখন অক্সিজেন সমৃদ্ধ পর্যাপ্ত রক্ত সরবরাহ পায় না, মনে হয় যে বুক একদম দম বন্ধ হয়ে আসছে, তখন তাকে অ্যানজাইনা বা অ্যানজাইনা পেক্টোরিস বলা হয়। এটা হচ্ছে 3 ধরনের, সুস্থিত, অস্থিত আর পিঞ্চ মেটাল। সুস্থিত হচ্ছে যখন তুমি পরিশ্রম করবা তখন হবে, বিশ্রাম নিলে হচ্ছে সেটা চলে যাবে। অস্থিত হচ্ছে বিশ্রামের সময় বুকে ব্যথা হবে, এটা হচ্ছে হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ। পিঞ্চ মেটাল হচ্ছে তোমার ঠান্ডাজনিত কারণে হতে পারে। অ্যানজাইনার কিছু লক্ষণ আছে, দেখো স্টারনামের পিছনে বুকে ব্যথা হওয়া, ব্যথা 5 থেকে 30 মিনিট স্থায়ী হওয়া। অ্যানজাইনা গলা, কাঁধ, চোয়াল, বাহু, পিঠ এমনকি দাঁতেও ছড়াতে পারে। বুকে জ্বালা পোড়া, হজমে গণ্ডগোল, ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেওয়া, এগুলো কি অ্যানজাইনার লক্ষণ। এবার করণীয়টা একটু রিডিং দিবা, গুরুত্বপূর্ণ না, তবে তোমার জানার জন্য হচ্ছে এটা রিডিং দিতে হবে। এবার আসে হার্ট অ্যাটাক, এটা হচ্ছে মনে করা হচ্ছে আমাদের করোনারি ধমনী। এখানে হচ্ছে তোমার কোলেস্টেরল বা চর্বি জমে দেখো প্লাকের মতো সৃষ্টি হয়েছে। সৃষ্টি হলে কী হবে, এখান থেকে কি রক্ত যাইতে পারবে, মনে করো যে এখানে হার্টের ওয়াল আছে, তো হার্টের পাঁচিলে তো ভাই রক্ত সরবরাহ সে দিতে পারতেছে না। হৃদপেশি কি তোমার রক্ত সরবরাহ ছাড়া কি বাঁচবে? হৃদপেশি কিন্তু বাঁচবে না। তার মানে কি হবে, হৃদপেশি হচ্ছে মারা যাবে, ঠিক আছে, হৃদপেশি ধ্বংস হয়ে যাবে। এটাকে আমরা বলি হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফাকশন বা এমআই। হার্ট অ্যাটাকের কিছু লক্ষণ আছে, যেমন বুকে ব্যথা হবে, তারপর হচ্ছে উদ্যাঙ্গের অন্যান্য অংশ অসুস্থ হতে পারে, হাতে পায়ে এগুলোতে অসুস্থ হতে পারে, ঘন ঘন নিঃশ্বাস, বমি বমি ভাব, ঘুমে ব্যাঘাত। প্রতিরোধ কীভাবে করবে একটু রিডিং দিবা, ঠিক আছে, খুবই মজার জিনিসগুলো একটু জানবা, ঠিক আছে। যেমন হচ্ছে তোমরা যারা ধূমপান করো তোমাদেরকে বলবো তোমরা ওই ধূমপান ছেড়ে দাও, ঠিক আছে। ধূমপান করলে ওই হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। আর হার্ট অ্যাটাক আর স্ট্রোকের সম্পর্কে একটা ধারণা আমাদের নিতে হবে। আমরা অনেক সময় বলি যে ব্রেন অ্যাটাক হয়েছে আর হার্ট স্ট্রোক হয়েছে, গ্রামের মানুষ বলে, বা আমরাও আগে বলতাম যখন ক্লাস 8-9-এ পড়তাম তখন বুঝতাম না। মূলত হার্ট অ্যাটাক হচ্ছে তোমার হৃৎপিণ্ডে, ঠিক আছে, আর স্ট্রোক হয়েছে মস্তিষ্কে। যখন কোনো তোমার ওই মস্তিষ্কের কোনো ধমনী হচ্ছে ব্লকেজ হয়ে যায় বা ছিঁড়ে যায়, রক্তনালী যখন ছিঁড়ে যাবে তখন তাকে আমরা স্ট্রোক বলি। আর করোনারি ধমনীর ভিতর যদি হচ্ছে ব্লকেজ সৃষ্টি হয় তখন তাকে আমরা বলি হচ্ছে হার্ট অ্যাটাক।
হার্ট অ্যাটাক হচ্ছে হৃৎপিণ্ডের সমস্যা, এটা হচ্ছে মস্তিষ্কের সমস্যা। এখানে হচ্ছে এনজিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি করা হয়। এখানে প্যারালাইসিস হয়ে যাইতে পারে, বুঝছো। হার্ট ফেলিওর কি, মনে করো হচ্ছে তোমার দেহে হচ্ছে যে পরিমাণ রক্ত প্রয়োজন, এই সেই পরিমাণ রক্ত হচ্ছে তোমার হার্ট দিতে পারে না, সে দুর্বল। এজন্য সেই অবস্থাকে বলে হার্ট ফেলিওর। হার্ট ফেলিওরের কারণ, লক্ষণ এগুলো একটু রিডিং দিবা, প্রতিকার রিডিং দিবা, এগুলো হচ্ছে তোমার জানার জন্য, ঠিক আছে। পড়াশোনা কেন করি? পড়াশোনা করি দুইটা কারণে। একটা কারণ হচ্ছে পরীক্ষায় পাশ করার জন্য, আরেকটা কারণ হবে যে তোমার কিছু জিনিস জানার জন্য। এই যে এই জিনিসগুলো কি তুমি যখন জানবা, তুমি যখন তোমার পিতামাতাকে বলবা তো বাবা এটা মানসিক চাপ নিও না, নিলে কি হার্ট ফেলিওর হইতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে কি রক্তশূন্যতা আছে, ধূমপান করো না বাবা, ঠিক আছে। করলে তুমি কি তোমার হার্ট ফেলিওর হইতে পারে, তুমি বুঝাবা তোমার পরিবারের লোককে। তো এই জিনিসগুলো জানবা, তোমাদের জানার জন্য দেওয়া হয়েছে। কোন রোগের ঝুঁকি সৃষ্টি করে, যেমন বয়স যত বেশি বাড়বে তত ঝুঁকি সৃষ্টি হবে। পুরুষের হচ্ছে তোমার সাধারণত হৃদরোগের ঝুঁকি বেশি থাকে। তারপর পারিবারিক ইতিহাস আছে, ধূমপান, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, উচ্চমাত্রা ডায়াবেটিস, স্থূলতা, শারীরিক নিষ্ক্রিয়তা, এগুলো একটু এই টাইটেলগুলো পড়বা। এবার আসো আমরা হৃদরোগ কীভাবে নির্ণয় করব। প্রথম কথা হচ্ছে কিছু সাইন সিমটম আছে যেগুলো, যেমন হার্টবিটের বৃদ্ধি, হৃৎপিণ্ডের অস্বাভাবিক শব্দ, পা ফুলে যাওয়া, গাড়ির শিরা ফুলে যাওয়া, এগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে কোনো একটা হৃদরোগ হয়েছে। তারপরে কি আমাদের বুকের এক্সরে করার মাধ্যমে হৃৎপিণ্ডের অবস্থা জানতে পারি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ইসিজি দেখবো, হৃৎপিণ্ডের সমস্যা নিয়ে আসলে প্রথম আমরা কি ইসিজি করতে দিই। ইসিজি এটা হচ্ছে হৃৎপিণ্ডের প্রাথমিক রূপ নির্ণয় ব্যবহার করা হয়। তারপর আছে ইটিটি, এক্সারসাইজ টলারেন্ট টেস্ট, এটা হচ্ছে কার্যক্ষমতা জানার জন্য। রক্তের বিএনপি টেস্ট, ব্রেন নেট্রিউরেটিক পেপটাইড, হার্ট ফেলিওর সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য এটা আমরা এই চেষ্টা করি। তারপর করোনারি অ্যাঞ্জিওগ্রাম করা হয়, রক্তনালীতে কোনো ব্লক আছে কিনা দেখার জন্য। এমআরআই করা হয়, ট্রপোনিন আই টেস্ট করা হয় হার্ট অ্যাটাক হলে। হার্ট অ্যাটাক হলে ট্রপোনিন আই হচ্ছে রক্তে বেড়ে যায়। এবার আসো হৃদস্পন্দক বা পেসমেকার। সাইনুয়েটাল নোট হচ্ছে তোমার ওই প্রাকৃতিক পেসমেকার। এখন এটা যখন কাজ করবে না তখন হচ্ছে কি আমরা কম্পিউটারের মাধ্যমে, মানে যে বৈদ্যুতিক যন্ত্র আছে সেটা হচ্ছে আমরা পেসমেকার হিসেবে ব্যবহার করি, সেটা হচ্ছে যান্ত্রিক পেসমেকার। আচ্ছা, যখন হচ্ছে তোমার হৃদস্পন্দন অস্বাভাবিক হবে সেটাকে আমরা বলি অ্যারিথমিয়া। যান্ত্রিক পেসমেকারের গঠন দেখো, এখানে কি ব্যাটারি ব্যবহার করা হয়, লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়, একটা জেনারেটর ব্যবহার করা হয়, একটা সেন্সর যুক্ত হচ্ছে কিছু তার ব্যবহার করা হয়। সেন্সরগুলোকে ইলেকট্রোড বলা হয়, 1 থেকে 3টি তার থাকে, তারকে হচ্ছে লিড বলা হয়। পেসমেকার 3 ধরনের, এক প্রকোষ্ঠ পেসমেকার, দ্বিপ্রকোষ্ঠ আর ত্রিপ্রকোষ্ঠ। এক প্রকোষ্ঠ পেসমেকারে শুধু ডান এটিএমে হচ্ছে তোমার বিদ্যুৎ তরঙ্গ বহন করে, দ্বিপ্রকোষ্ঠ হচ্ছে ডান এট্রিয়াম ও ডান ভেন্ট্রিকলে, ত্রিপ্রকোষ্ঠ হচ্ছে ডান এট্রিয়াম, ডান ভেন্ট্রিকল ও বাম ভেন্ট্রিকলে তোমার বৈদ্যুতিক তরঙ্গ বহন করে। এবার আসো, এই যে ব্যাটারি ব্যবহার করি পেসমেকার, এটা হচ্ছে 7 থেকে 10 বছরের মতো সময়কাল থাকে। এবার হচ্ছে মেকানিক্যাল হার্ট, বুঝছো। মেকানিক্যাল হার্ট কি, এই যে এটা হচ্ছে যান্ত্রিক একটা হার্ট, যেটা হচ্ছে এখন হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়। আল্লাহর রহমতে আমরা মানে প্রযুক্তিগত দিক দিয়ে কত এগিয়ে গেছি। তো আমাদের প্রফেসর ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার, তিনি হচ্ছে হার্টমেট 3 নামে একটি হৃৎপিণ্ড হচ্ছে 42 বছর বয়সে একটি মহিলার হৃৎপিণ্ডে প্রতিস্থাপন করেন। এবার হচ্ছে ওপেন হার্ট সার্জারি, মানে হার্টে কাটাকাটি করা। এটা 3 উপায়ে করা হয়, অন পাম্প, অফ পাম্প, রোবট সহযোগে। অন পাম্প মানে কি, হৃদ ফুসফুসে একটা মেশিন থাকবে বা কার্ডিওপালমোনারি বাইপাস, যেখানে হচ্ছে কি তোমার হার্টের কাজ কি, যে রক্ত পাম্পিং করা। তখন এই পাম্পের কাজটা হচ্ছে একটা যন্ত্র করবে আর তুমি হচ্ছে হার্টে কাটাকাটি করবা, ঠিক আছে। এটা হচ্ছে অন পাম্প। অফ পাম্প কি, যে হার্টে রক্ত চলাচল করবে, এর মাঝেই তুমি কাটাকাটি করবা, এর মাধ্যমে তুমি কি করবা, সার্জারি করবা। রোবট সহযোগী হচ্ছে কি, রোবটের মাধ্যমে করবা। ওপেন হার্ট সার্জারির ক্ষেত্রে সাধারণ অ্যানেস্থেসিয়া দেওয়া হয় কিংবা স্নায়বিক অ্যানেস্থেসিয়া দেওয়া হতে পারে। তো এখানে হচ্ছে স্টারনাম কেটে হচ্ছে সার্জারিটা করা হয়। সার্জারির পরে কী করবো, ওপেন হার্ট সার্জারির পরে হচ্ছে আইসিইউতে রাখা হয়, চর্বিমুক্ত খাবার খাইতে হবে, রক্তচাপ স্বাভাবিক রাখতে হবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে হবে। করোনারি বাইপাস সার্জারি, তোমার করোনারি ধমনী লুমেন যখন একদম বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, তখন তোমার মনে করো যে একটা বাইপাস একটা ধমনী দিয়ে দিবে, এটাকে বলা হয় করোনারি বাইপাস সার্জারি, বুঝছো। করোনারি ধমনী লুমেন 50 থেকে 70% যখন হচ্ছে সংকীর্ণ হয়,
তখন থেকে কি অক্সিজেন সমৃদ্ধ রক্তের প্রবাহ হৃদপেশিতে কমে যায়, বুকে ব্যথা অনুভূত হয়। গ্লুমিটিন 90 থেকে 99% যখন সক্রিয় হয়ে পড়ে তখন তাকে আমরা বলি আনস্টেবল এনজাইনা বা অস্থিত এনজাইনা। এই যে দেখো, এই করোনারি ধমনী দিয়ে হচ্ছে তোমার রক্ত হচ্ছে এই হৃদপেশিতে সরবরাহ হচ্ছে। যখন এটা ব্লকেজ হয়ে যাচ্ছে রক্তটা কিন্তু আসতে পারতেছে না, এই জন্য আমরা কী করতেছি, তোর পায়ের একটা শিরা কেটে এখান থেকে রক্ত এখানে জোড়া দিয়ে দিলাম, তার মানে এখান থেকে রক্ত খুব সহজে এখানে চলে আসবে। এটা হচ্ছে করোনারি বাইপাস সার্জারি। এটা হচ্ছে 3 থেকে 5 ঘন্টা সময় সম্পন্ন হয়, 2 মাসের মধ্যে রোগী সুস্থ হয়ে যায়। এবার আসো এনজিওপ্লাস্টি। এনজিওপ্লাস্টি মানে হচ্ছে তোমার, আমরা বলি না যে ওই হার্টে রিং পরাইছে, ওইটা বুঝছো। তো এটা হচ্ছে 4 ধরনের: বেলুন, লেজার, করোনারি, তারপর হচ্ছে অ্যাথেরেক্টমি, করোনারি স্টেন্টিং। ঠিক আছে, এটা হচ্ছে বেলুন ক্যাথেটার এখানে ব্যবহার করা হয়। এই যে লোমানের ধরো ওই হলুদ যে চর্বি জমছে এগুলো হচ্ছে বেলুন দিয়ে দেওয়া হয় যেন চর্বি জমতে না পারে। তারপর প্লাগ দেওয়া হয়, লেজার থেরাপি দেওয়া হয়, স্টেন্টিং দেওয়া হয়। এভাবে হচ্ছে এটা হচ্ছে তোমার কমন, করোনারি স্টেন্টিংটা হচ্ছে কমন, বুঝতে পারছো? আচ্ছা, 30 মিনিট থেকে কয়েক ঘন্টা সময় লাগে, সুস্থ হতে 4 সপ্তাহের বেশি সময় লাগে না। 2% রোগীর ক্ষেত্রে হচ্ছে কি হার্ট অ্যাটাক হতে পারে। তো এর মাধ্যমে হচ্ছে আমরা আমাদের এই রক্ত অধ্যায়টি শেষ করলাম। এটি ছিল হচ্ছে আমার জীবনে নেওয়া প্রথম পূর্ণাঙ্গ কোনো অধ্যায়ের ক্লাস। তো প্রথম যেহেতু ক্লাস নিয়েছি, হয়তো আমার বোঝানোর ক্ষেত্রে কোনো ত্রুটি থাকতে পারে, আমার কথাবার্তায় ত্রুটি থাকতে পারে, সবাই সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর ক্লাস করে এতটুকু পর্যন্ত আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসটাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, আমাদের ডিসিএস এডুকেশনের সাথেই থাকো। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ক্লাস নিয়ে আসছি। সবাইকে ধন্যবাদ। তোমার মেডিকেলের স্বপ্ন পূরণ হোক এই দোয়া, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস শেষ করছি। সালামু আলাইকুম।